৩২ নম্বর বাড়ি গুঁড়িয়ে দেওয়ার তীব্র প্রতিক্রিয়ায় হাসিনা ইস্যুতে নড়ে চড়ে বসছে ভারত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জে. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। ভারতে তোলপাড় অবস্থা এখন। হাসিনা নিয়ে তারা যে খুব স্বস্তিতে আছে তা কিন্তু নয়, কারণ সরকার হাসিনাকে ঠাঁই দিলেই সে দেশের সাধারণ জনগণ তা কোনোভাবেই মেনে নিতে চাইছেন না। তাদের এজন্য নানা সমস্যায় পড়তে হচ্ছে। বিশেষ করে ব্যবসা বাণিজ্যে ধস নেমেছে, পর্যটন খাতেও বিপর্যস্ত অবস্থা। তাছাড়া প্রতিবেশী দুদেশের মধ্যে নানা বিষয়ে মিল আছে। এই সকল মিলের কারণে যে কোনো ধরনের দ্বৈত বাণিজ্যে বা লেনাদেনায় যথেষ্ট সুবিধা আছে এবং দুপক্ষেরই সুযোগ গ্রহণ ও লাভবান হবার সম্ভাবনা থাকে। ৫ আগস্টের পর থেকে হাসিনাকে আশ্রয় দেয় সেই সম্ভাবনা ও বাস্তবতা এখন যেন কোথায় হারিয়ে গেছে। এরই মধ্যে হাসিনার উস্কানির কারণে ধানমন্ডির ৩২ নম্বর বাসাটি আবারও আক্রান্ত হওয়ায় এ নিয়ে দুদেশের মধ্যে নতুন করে উত্তেজনা বেড়েছে। ফলে এটা কারোরই কাম্য নয় বলে বিবেচিত হচ্ছে, যার কারণে ভারতীয় প্রশাসনও এই বিষয়টিতে গুরুত্ব দিয়ে সরকারের নানা পর্যায়ে আলোচনা পর্যালোচনা চালিয়ে যাচ্ছে। হাসিনাকে ফেরত দেওয়া দরকার কিনা তা নিয়েও অধিকতর আলোচনা অব্যাহত রয়েছে। হাসিনাকে ভারতে রেখে কি লাভ এবং ফেরত দিলেই বা কী হবে ইত্যাদিও থাকছে সেসব আলোচনায়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে উস্কানিমূলক ভাষণের পর ক্ষোভে ফুঁসছে ছাত্র জনতা। ফ্যাসিস্ট হাসিনা ভারতে বসে ঘৃণার চাষ করছেন, শান্তি বিনষ্ট করে উস্কানিমূলক কথা বলছেন। হাসিনার এমন কাণ্ডে ভারতকে বার্তা দিয়েছে বাংলাদেশ সরকার। এর মাঝে বাংলাদেশ ইস্যুতে ৩টি প্রশ্ন উঠেছে দেশটির সংসদের উচ্চ কক্ষে। বৃহস্পতিবারই রাজ্যসভায় কেরালার সিপিএম সংসদ সদস্য জন ব্রিট্রাস সরকারের কাছে ৩টি প্রশ্ন জানতে চান। বাংলাদেশ কি তাদের সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরত চেয়েছে? ফেরত চাইলে ঠিক কি কি কারণ দেখিয়েছে এবং শেখ হাসিনাকে কি বাংলাদেশের কাছে তুলে দেবে ভারত? ভারতের একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে, সিপিএম সংসদ সদস্যের প্রশ্নের জবাব দিয়েছেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ। বিদেশ প্রতিমন্ত্রী বলেছেন, বাংলাদেশ হাসিনাকে তাদের দেশে ফেরত পাঠানোর দাবি জানিয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট হাসিনা ভারতে আসার আগে বাংলাদেশে যা সব অপরাধ সংঘটিত হয়েছে তার পরিপ্রেক্ষিতে হাসিনার প্রত্যর্পণ দাবি করা হয়েছে। মোদী সরকার কি বাংলাদেশে হাসিনাকে ফেরত পাঠাবে এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ সরকারের কাছে এই বিষয়ে কোনো জবাব এখনও পাঠানো হয়নি। কবে নাগাদ পাঠানো হবে সেটিও জানায়নি কীর্তিবর্ধন। প্রসঙ্গত, ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী হাসিনার দম্ভের কারণেই মূলত চূর্ণ হয়েছে ধানমন্ডি ৩২ নম্বরের ভবন। তিনি ভারতে অবস্থান করে উস্কানিমূলক বক্তব্য না দিলে এরকম ঘটনা ঘটত না। পালিয়ে যাওয়ার পর থেকে পতিত এই স্বৈরাচার অব্যাহতভাবে প্রতিশোধ পরায়ণ বক্তব্য দিয়ে আসছেন। সবশেষ তিনি বুধবার রাতেও অডিও লাইভে এসে ছাত্র জনতার বিরুদ্ধে বিষোদ্গার করেন। এর ফলে বিক্ষুব্ধ জনতার ক্রোধ হামলে পড়ে ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাসভবনে। দেশ জুড়ে চালানো হয় ফ্যাসিস্টের স্মৃতি মোছার কার্যক্রম। হাসিনার সেই বক্তব্যের পর গত ৬ ফেব্রুয়ারি ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে বাংলাদেশ সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের দাবি, ভারতে বসে হাসিনা যে ভাষণ দিচ্ছেন তা বাংলাদেশের প্রতি শত্রু ভাবাপন্ন আচরণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। বাংলাদেশ সরকারের দাবি, ভারতে বসে হাসিনা যে ভাষণ দিচ্ছেন তা বাংলাদেশের প্রতি শত্রু ভাবাপন্ন আচরণ হিসেবে বিবেচনা করা হচ্ছে, যা ভারত এবং বাংলাদেশের মধ্যে স্বাস্থ্যকর সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে মোটেও সহায়ক নয়। ক্ষমতাচ্যুতির ৬ মাস পর প্রথমবার জনসম্মুখে ভাষণ দিয়েছেন ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা। গত বছরের ৫ আগস্ট পালিয়ে যাওয়ার পর থেকেই প্রতিবেশী দেশে বসে নিজ দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন তিনি। সর্বশেষ লাইভ ভাষণ দেওয়ায় ক্ষুব্ধ হয় দেশের ছাত্র জনতা সহ তরুণ প্রজন্ম। ফলশ্রুতিতে রাজধানী ধানমন্ডিতে অবস্থিত ৩২ নম্বর বাড়ি ভাঙার উদ্যোগ নেন তারা, কারণ এই ভবনকে তারা ফ্যাসিবাদের আইকন হিসেবে চিহ্নিত করেছেন। বুধবার নির্ধারিত সময় রাত ৯টায় হাসিনার ভাষণের আগেই তার ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে জড়ো হতে থাকেন তার শাসন আমলে নিপীড়নের শিকার হওয়া ছাত্র জনতা।
রাত ৮টার দিকে বিক্ষুব্ধ জনতা বাড়ির প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর ভাঙতে শুরু করে বাড়ি। একটা সময় আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয় বাড়ি। এরপর বুলডোজার মেশিন দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। শুধু এই বাড়িটিই নয়, শেখ মুজিব ও তার পরিবারের সদস্যদের বাড়ি ও মুরাল ভেঙে দেওয়া হয়েছে বাংলাদেশের প্রায় সব জায়গাতেই, যা বেশ গুরুত্ব সহকারে প্রচার করেছে আন্তর্জাতিক মিডিয়াগুলো। ব্রিটিশ খ্যাতনামা গণমাধ্যম দ্য গার্ডিয়ান তার শিরোনাম করেছে, বাংলাদেশে বিক্ষোভকারীরা স্বাধীনতার প্রতীক প্রাক্তন প্রধানমন্ত্রীর পারিবারিক বাড়ি ধ্বংস করেছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, এই বাড়িটি থেকেই শেখ হাসিনার বাবা পাকিস্তান ভাঙনের ঘোষণা দিয়েছিলেন। তবে পরবর্তীতে কর্তৃত্ববাদের সাথে যোগসূত্র থাকার কারণে তার বাড়িতে আক্রমণ করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের খ্যাতনামা গণমাধ্যম CNN তাদের শিরোনাম করেছে, বাংলাদেশের বিক্ষোভকারীরা নির্বাসিত সাবেক নেত্রী শেখ হাসিনার বাড়ি ধ্বংস করেছে। এরপর তাদের প্রতিবেদনে লেখা হয়েছে, প্রতিবেশী ভারতে নির্বাসিত থেকে দলের সমর্থকদের উদ্দেশ্যে হাসিনার একটি বক্তৃতা দেওয়াকে কেন্দ্র করে এই হামলার সূত্রপাত। ছাত্র নেতৃত্বাধীন বিদ্রোহে ১৫ বছরের শাসন শেষে পালিয়ে যান তিনি। তার বিরুদ্ধে ভিন্ন মত দমন করার অভিযোগ রয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক খ্যাতনামা গণমাধ্যম রয়টার্স তাদের প্রতিবেদনের শিরোনাম করেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবার বাড়ি উচ্ছেদ করেছে বিক্ষোভকারীরা। সংবাদ মাধ্যমটি তাদের প্রতিবেদনে লিখেছে, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সমর্থকদের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি জ্বালাময়ী বক্তৃতা দেন, যে কারণে এই হামলার সূত্রপাত। ব্রিটিশ গণমাধ্যম BBC তাদের প্রতিবেদনের শিরোনাম করেছে, বিক্ষোভকারীরা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর পরিবারের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, শুধু শেখ হাসিনাই নয়, তার পরিবার ও রাজনৈতিক দলের অনেক নেতাদের বাড়িতেও আগুন দেওয়া হয়েছে। তুরস্কের অন্যতম গণমাধ্যম TRT ওয়ার্ল্ড তাদের শিরোনাম করেছে, ভারতে থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ বাংলাদেশে প্রতিবাদের ঝড় তুলেছে। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম AP তাদের শিরোনাম করেছে, বাংলাদেশে বিক্ষোভকারীরা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়িতে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, যেখানে লেখা হয়েছে, প্রতিবেশী ভারতে নির্বাসিত থেকে সমর্থকদের উদ্দেশ্যে হাসিনার একটি বক্তৃতা দিয়ে হামলার সূত্রপাত হয়। 15 বছরের শাসনের বিরুদ্ধে ছাত্র নেতৃত্বাধীন একটি তীব্র বিদ্রোহের সময় গত বছর পালিয়ে গিয়েছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের ABC নিউজ তাদের শিরোনাম করেছে, বাংলাদেশি বিক্ষোভকারীরা নির্বাসিত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জড়িত একটি বাড়িতে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশের হাজার হাজার বিক্ষোভকারী নির্বাসিত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি তাদের ক্ষোভ প্রকাশ করেছে তার পরিবারের বাড়ি ধ্বংস করে, যা দেশের স্বাধীনতার প্রতীক হয়ে এসেছিল। তবে বিক্ষোভকারীদের দাবি, কর্তৃত্ববাদের সূত্রপাত হয়েছিল এই বাড়িটিতেই। তুরস্কের গণমাধ্যম আনাদুলু এজেন্সি তাদের প্রতিবেদনের শিরোনামে লিখেছে, ভারত থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাইভ ভাষণ বাংলাদেশের প্রতিবাদের সূত্রপাত করেছে। তারা তাদের প্রতিবেদনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কোট করে লিখেছে, বিদ্যমান দলগুলো দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পড়তে ব্যর্থ হয়েছে। সৌদি আরবের অন্যতম গণমাধ্যম আরব নিউজ তাদের শিরোনাম করেছে, বাংলাদেশি বিক্ষোভকারীরা নির্বাসিত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যুক্ত একটি বাড়িতে তাণ্ডব ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এছাড়া ভারত ও পাকিস্তানের গণমাধ্যমগুলো সহ অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমে বিষয়টি ফলাও করে প্রচার করা হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে অবস্থানরত মানবতা বিরোধী অপরাধে ওয়ারেন্টভুক্ত আসামি শেখ হাসিনা যেন বক্তব্য না দেন, সেজন্য ঢাকায় নিযুক্ত ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে প্রতিবাদ নোট দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। হাসিনাকে থামাতে দিল্লির প্রতি অনুরোধ জানিয়েছে ঢাকা। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতকে আমরা লিখিতভাবে অনুরোধ করেছি শেখ হাসিনাকে সংযম করার জন্য, যেন উনি এ ধরনের বক্তব্য না দেন, যেটা বাংলাদেশের বিপক্ষে যাচ্ছে। আমরা এটার কোনো জবাব পাইনি এখনও। তিনি বলেন, গত কয়েকদিনের কার্যকলাপের কারণে আজ আরেকবার তাদের প্রতিবাদ নোট দিয়েছি। ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ নোটটি দিয়েছি এবং আমরা আবারও অনুরোধ করেছি যেন তাকে থামানো হয়, কারণ তার যে বক্তব্য প্রধানত মিথ্যা। উনি যেসব কথা উল্লেখ করছেন সেটা এক ধরনের অস্থিতিশীলতা উস্কে দিচ্ছে বাংলাদেশে। এজন্য আমরা অনুরোধ করেছি এই অনুশীলনটা বন্ধ করার জন্য। শামীম ওসমানকে উদ্দেশ্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, গডফাদার আজ কোথায়?
নারায়ণগঞ্জে নেই কেন? শুক্রবার বেলা 11:30টার দিকে নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামে জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় তিনি এ প্রশ্ন রাখেন। তিনি বলেন, শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের যত টাকা চুরি ডাকাতি লুট করে বিদেশে পাচার করেছেন তা অন্তর্বর্তীকালীন সরকারকে ফিরিয়ে আনতে হবে। সেই টাকা জনগণের উন্নয়ন কাজে ব্যয় করতে হবে। ডাক্তার শফিক রহমান বলেন, নারায়ণগঞ্জের মানুষ এতদিন অনেক কষ্টে ছিল। এই নারায়ণগঞ্জকে সন্ত্রাসের রাজধানী বানিয়ে রাখা হয়েছিল। আমাদের তৎকালীন জামায়াতের আমির ছিলেন গোলাম আজম। তার বিরুদ্ধে এ শহরের এক গডফাদার নারায়ণগঞ্জের সড়কে ৭২ ফিট লম্বা ব্যানার টাঙিয়েছিল। তাতে লেখা ছিল, নারায়ণগঞ্জে গোলাম আজমের প্রবেশ নিষিদ্ধ। ডিসি এসপির উপস্থিতিতে গডফাদার শামীম ওসমান বলেছিলেন, আমার বিরুদ্ধে খুনের অগ্রিম মামলা করে রাখেন। কিন্তু শেষ পর্যন্ত সরকারের জুলুমের শিকার হয়ে গোলাম আজম সাহেব মারা যান। নতুন করে ভিডিও বার্তা দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য পতিত স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে বাংলাদেশের সাম্যবাদী দলের কেন্দ্রীয় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বরকতুল্লাহ বুলু বলেন, গত 15-16 বছর ধরে শেখ হাসিনা হাজার হাজার মানুষকে হত্যা করে ছাত্র জনতার আন্দোলনে পালিয়ে গেছে। এখন আবার ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার ঔদ্ধত্যপূর্ণ আচরণ করার জন্য শেখ হাসিনার জন্য আরেকটি আদালত গঠন, বিচারের মুখোমুখি করা উচিত। শেখ হাসিনার বিচার না হলে বাংলাদেশের মানুষের মুক্তি আসবে না। ভারতে বসে তিনি যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন তার জন্য ভারতকে বাংলাদেশ সরকারের প্রতি জবাবদিহি করতে হবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার সংস্কারের নামে দীর্ঘদিন ক্ষমতায় থাকার পায়তারা জনগণ মেনে নেবে না। 90 দিনের মধ্যে একটি নির্বাচন দেওয়া উচিত ছিল সরকারের, কিন্তু সরকার বলে এখনও সময় হয়নি। ন্যূনতম সংস্কার করে অতি শীঘ্রই নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবি জানান তিনি। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। ধন্যবাদ।